হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ ডাইমেনশন ক্যাম্পাস ইউটিউব চ্যানেল। নিউ ডাইমেনশন ক্যাম্পাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ম্যাথমেটিক্সের ট্রিক্স নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা শুরু করি আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে? কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের অনুপাত 2:3। যদি ছাত্রদের সংখ্যা 20% ও ছাত্রীদের সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে ছাত্র ও ছাত্রীদের নতুন অনুপাত কত হবে? তো দেখো, আমরা এই কোশ্চেনগুলো কত সহজে করে ফেলি। কিভাবে করব? এখানে যে অনুপাতটা দেওয়া আছে, আমরা সবার প্রথমে সেই অনুপাতটাকে একটু লিখে নেব। তো এখানে দেখো, ছাত্র আর এই হলো আমাদের ছাত্রী, তাই তো? অনুপাত কত আছে? 2:3 আছে। এবার এই কোশ্চেনে বলা হয়েছে যে ছাত্রদের সংখ্যা 20% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যেটা কিনা আগে 2 রেশিও ছিল, এটাকে আমরা 20% ইনক্রিজ করব, রাইট? আর এখানে ছাত্রীদের সংখ্যা 10% বৃদ্ধি করা হয়েছে। এবার দেখো, এই যে 2 এর কিন্তু 20% বের করাটা একটু সময় সাপেক্ষ বা ক্যালকুলেটিভ হবে। একই রকমভাবে এই 3 তার 10% বের করাটাও একটু সময় সাপেক্ষ হবে। আমরা কি করব এই ধরনের কোশ্চেনগুলো? যখনই কোনো রেশিও দেওয়া থাকবে এবং তার যে এত পার্সেন্ট ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, তাহলে আমরা সবসময় কি করব, সেগুলোকে কিছু শূন্য অ্যাড করে 100 এর রেসপেক্টে করার। তাহলে আমরা 2কে 200 ধরে নিলাম আর 3কে 300 ধরে নিলাম। কেমন? কেন করলাম? এবার আমার পার্সেন্টেজটা বের করতে অনেক সুবিধা হবে। যেমন দেখো, 2 এর 20% বের করার থেকে 200 এর 20% বের করা কিন্তু অনেক বেশি সহজ। তাহলে 200 এর 20% কত হবে? 100 এর জন্য 20% যদি বাড়ে 120, তাহলে 200 এর জন্য 20% মানে 40 বাড়বে। তাহলে 20% ইনক্রিজ হলো, অর্থাৎ 200 থেকে সেটা 240 হয়ে গেল। একই রকমভাবে এখানে 300 থেকে 300 এর 10% বাড়লো, তাহলে 300 এর 10% কত? 30। তাহলে আগে যেটা 200 ছিল, সরি 300 ছিল, সেটা 30 বেড়ে কত হয়ে গেল? 330 হয়ে গেল। 330 হয়ে গেল। ওরা কোশ্চেন করেছে নতুন ছাত্রছাত্রীদের অনুপাত কত। তো নতুন যে অনুপাতটা আমরা এখান থেকে বের করব খুব ইজিলি। কিভাবে? এই শূন্য কেটে দিলাম। আমরা যদি একে 3 দিয়ে কাটি, তাহলে 3 8 24 হবে আর 3 11 33 হবে। তাহলে আমরা এখান থেকে রেশিওটা কি বলতে পারি? যে 8:11, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো, এই কোশ্চেনটাকে যদি আমরা এইভাবে করতাম যে 2 তার 20%, তাহলে কিন্তু একটু লেন্দি প্রসেস হয়ে যেত। তাহলে এই প্রসেসগুলো, এই টেকনিকগুলি কিন্তু তোমরা এখানে পাবে। নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করো, আশা করি অনেক ইমপ্রুভ হবে তোমাদের ম্যাথমেটিক্স সেকশানে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, এই যে মুদ্রা থেকে বা কয়েন থেকে পরীক্ষায় কোশ্চেন ভীষণ পরিমাণে আসে। কেমন? অর্থাৎ প্রত্যেকটা এক্সামে একটা কোশ্চেন থাকেই থাকে বলা যেতে পারে। তো আমরা কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করবো একটু দেখে নাও। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই কয়েন গুলিয়ে ফেলো এক্সামে, যে কিভাবে করব, অনেকে অনেক সূত্র মুখস্থ করো। তো আমি বলবো, সূত্র মনে করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা কনসেপ্ট তোমার এখানে ক্লিয়ার করতে হবে। কি? যে এই ধরনের কোশ্চেনে আমরা একটু দেখে নেব কি বলেছে। যে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মিলে মোট 129 টাকা 50 টাকা রয়েছে, বা এত পয়সা রয়েছে, তাই তো? 129 টাকা 50 পয়সা রয়েছে। মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? আমি আগে একটু জানিয়ে রাখি, এই ধরনের কোশ্চেন বা মুদ্রা রিলেটেড বা কয়েন রিলেটেড কোশ্চেনে সাধারণত দুটো টাইপ হয়। একটা হচ্ছে টোটাল টাকার পরিমাণ বলে দেবে, আর একটা হচ্ছে টোটাল মুদ্রার পরিমাণ বলে দেবে। মুদ্রা মিনস কয়েনের সংখ্যা বলে দেবে। সরি। তো তোমাকে লক্ষ্য করতে হবে ওই কোশ্চেনে কিসের কথা বলা আছে, যে টোটাল টাকার পরিমাণ দেওয়া আছে না টোটাল কয়েনের সংখ্যা বলা আছে। তো আমরা এর উপর ভিত্তি করে কোশ্চেনটাকে সলভ করব। তাহলে আগে একটু দেখে নেই এই কোশ্চেনে কি বলা আছে। এখানে দেখো, টোটাল বলা আছে মোট 129 টাকা 50 পয়সা আছে, তাহলে এখানে টাকার পরিমাণ আছে। আমি যে কনসেপ্টটা দিচ্ছি, যে টাকার পরিমাণ দেওয়া থাকলে টাকাকে তুমি টাকা দিয়ে ভাগ করবে, আর যদি কয়েনের সংখ্যা দেওয়া থাকে তাহলে কয়েনের সংখ্যাকে কয়েন দিয়েই ভাগ করবে। জাস্ট এটুকু, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে কি বললাম? কয়েনকে কয়েন দিয়ে ভাগ, টাকাকে টাকা দিয়ে ভাগ। তাহলে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করবো একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে কি আছে? টাকার পরিমাণ দেওয়া আছে, তো আমরা এখানে লিখে নেব
না 129 টাকা 50 পয়সা আমরা লিখে নিলাম। তাহলে আমরা কি বলেছিলাম যে টাকাকে টাকা দিয়েই কিন্তু ভাগ করব। তাহলে আমরা টাকা তো লিখলাম, এবার কোন টাকা দিয়ে ভাগ করব? এবার এখানে দেখো ওই ব্যাগে 1 টাকার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, 25 পয়সার কয়েন রয়েছে, কিন্তু এখানে বলে দিয়েছে মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত বলতে কি, 1 টাকা নোট রয়েছে বা কয়েন রয়েছে 5টি, তাহলে টোটাল কত টাকা হবে? এই দেখো এখানে তো মুদ্রার অনুপাত, মানে 5টা মুদ্রা রয়েছে 1 টাকার, তাহলে 5টা 1 টাকায় 5 টাকাই হয়। প্লাস করলাম কেন? কারণ সেখানে আরো 50 পয়সার কয়েন রয়েছে। কতগুলো কয়েন রয়েছে? 7টা কয়েন রয়েছে। তাহলে 50 পয়সার কয়েন যদি 7টা হয় তাহলে কত টাকা হবে? 3.5 টাকা হবে। আমরা এখানে 3.5 টাকা লিখে নিলাম, কেমন? প্লাস করলাম কেন? কারণ এখানে এখনো 25 পয়সার মুদ্রা রয়েছে। কতগুলো মুদ্রা রয়েছে 25 পয়সার? 3টে মুদ্রা রয়েছে। তাহলে 3টে 25 পয়সায় কত টাকা হয়? না 75 পয়সা হয়। আমরা টোটালটা লিখে দিলাম। এবার এই টোটালটাকে একটু ক্যালকুলেশন করে নিই আমাদের সুবিধার্থে। আমরা উপরে কত লিখব? 129.50। আমরা নিচে কত লিখব একটু যোগটা করে দেখি। 5 আর 3 8, 8 আর এখানে যদি 50 50 1, তাহলে 9 টাকা 25 পয়সা। আমরা এখানে লিখে দিলাম 9 টাকা 25 পয়সা। এবার এই দশমিক কেটে দিলাম। আমরা এবার একে নর্মালি ভাগ করব, তাই তো? তাহলে ভাগ করলে আমরা কত পাবো? 925 দিয়ে যদি ভাগ করি টোটাল 14 বার যাবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 14। এই অবধি আশা করি বুঝতে পেরেছো। এবার কথা হচ্ছে এই কোশ্চেনে যাই চাক না কেন তোমাকে এইটুকু কিন্তু ফার্স্ট করতেই হবে, এই যে এই সংখ্যাটাকে আমরা বের করব। এবার এখানে বলা হয়েছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত। তাহলে আমরা এখানে দেখে নেব যে 1 টাকার মুদ্রার অনুপাত কত আছে। 1 টাকার মুদ্রার অনুপাত রয়েছে 5, তাহলে আমরা এখানে 5 দিয়ে গুণ করব। তো আমি এখানে লিখে দিই যে 1 টাকা 1 টাকা কতগুলো হবে? এই যে সংখ্যাটা তুমি পেয়েছো এর সাথে গুণ করবে। কি গুণ করবে? না ওরা যেই সংখ্যার বা যেই টাকার বা যেই মুদ্রার সংখ্যা জানতে চেয়েছে। তাহলে এখানে 1 টাকা চেয়েছে, 1 টাকা রয়েছে 5টি, তাহলে আমরা উত্তর কি করব? 5 14 70। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। যদি এখানে 1 টাকার মুদ্রা না চেয়ে 50 পয়সার মুদ্রা চাইতো, তাহলে আমরা কি করব? আমরা ওই 14কেই গুণ করব, না কি দিয়ে? এই যে 7 দিয়ে গুণ করব। কারণ এখানে মুদ্রার সংখ্যা রয়েছে 7টি, তাহলে 7 14 কত হবে? 7 14 98 হবে। আর যদি এখানে 25 পয়সার মুদ্রা চায় তাহলে কি করব আমরা? 14 ইন্টু কত? 3 করব। তাহলে 3 14 42। তাহলে এগুলো হচ্ছে কিন্তু মুদ্রার সংখ্যা, আর টোটাল টাকার পরিমাণ কিন্তু 129 টাকা 50 পয়সা। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো আমরা আরও একটা কোশ্চেন এই মুদ্রা থেকে করি, আরও ডাউট ক্লিয়ার হবে। পরবর্তী কোশ্চেন কি আছে? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা বলে দিয়েছে। কতগুলো করে? না 1:2:4 অনুপাতে রয়েছে, তাই তো? আর কি বলা আছে? ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা আছে? তাহলে সবার প্রথমে আমি একটু এখানে দেখে নেব যে টোটাল মুদ্রার অনুপাত কত। তাহলে মুদ্রার অনুপাত হচ্ছে 1:2:4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট মুদ্রার অনুপাত। তাহলে মোট মুদ্রার অনুপাত কত হবে? 4 আর 2 6 আর 1 7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট মুদ্রার অনুপাত হচ্ছে 7। আমরা এটা বের করে নিলাম সুবিধার্থে। যাক, এবার আমরা যে কনসেপ্টটা দিয়েছি, কি দিয়েছিলাম? যে ওই কোশ্চেনে কি দেওয়া আছে? টোটাল টাকার পরিমাণ না টোটাল মুদ্রার পরিমাণ। তো আমরা এখানে দেখছি যে টোটাল 393 টাকা রয়েছে, অর্থাৎ এখানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখলাম এখানে 393 টাকা। আর নিয়মে কি বলা হয়েছে? টাকাকে টাকা দিয়েই ভাগ করতে হবে। তাহলে এবার টাকা কোথায় পাবো? দেখো এবার কোশ্চেনে বলে দিয়েছে 1 টাকার কয়েন রয়েছে, 50 পয়সার কয়েন রয়েছে, 25 পয়সার কয়েন রয়েছে। কতগুলো করে? 1 টাকার কয়েন রয়েছে 1টি, তাহলে কত টাকা হবে? 1 টাকাই হবে। প্লাস কেন? কারণ এখানে 50 পয়সার কয়েন রয়েছে 2টি, তাহলে 2টি 50 পয়সায় কত টাকা হয়? না 1 টাকাই হয়। প্লাস এখানে দেখো 25 পয়সার সংখ্যা রয়েছে কতগুলো? না 4টে, তাহলে 4টে 25 পয়সায় কত টাকা হয়? 1 টাকা হয়। তাহলে আমরা কিন্তু টোটাল পেয়ে যাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, এখানে কত আসবে? 393 আর এখানে 3, তাহলে 3 দিয়ে কাটলে 3 নক 3 13 39, 3 ওকে 3, তাহলে টোটাল পেলাম আমরা 131। কিন্তু ওরা চেয়েছে
মোট কতগুলি মুদ্রা রয়েছে? তা আমরা তো বের করে নিয়েছিলাম মোট মুদ্রার অনুপাত কত? মোট মুদ্রার অনুপাত হচ্ছে 7 রেশিও। তাহলে আমরা টোটাল বের করব, এর সাথে ডাইরেক্ট 7 গুণ করে দিলে আমরা টোটাল মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে কত আসবে? 7 ওকে 7, 7 13 91। আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার মনে হয় না এই মুদ্রা রিলেটেড কোশ্চেন এর থেকে সহজভাবে কোথাও তুমি দেখেছো। যাই হোক, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তোমরা অনেকেই আছো যারা এই কোশ্চেনটাকে হয় অ্যালিগেশনে করো, আর অনেকেই আছো যারা এক্স ধরে করো। কিন্তু আমি তোমাদের কি বলবো, আজকের পর থেকে কোনো অ্যালিগেশন নয়, কোনো এক্স ধরে নয়। তাহলে আমরা কিভাবে করব সেই প্রসেসটাই এখানে আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। ভালো করে বুঝতে হবে সবার প্রথমে যে একটা চিড়িয়াখানায় খরগোশ ও ময়ূর আছে, ওকে। এবার কি বলা হয়েছে, তাদের মোট মাথার সংখ্যা হচ্ছে 200টি এবং পায়ের সংখ্যা রয়েছে 580টি। তাহলে ময়ূরের সংখ্যা কত ওরা জানতে চেয়েছে। দেখো, এই কোশ্চেন করার আগে তোমাকে ভালো করে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই কিন্তু অ্যালিগেশন বা এক্স নিয়ে ভাববো না, আমরা মুখে মুখে উত্তর করার চেষ্টা করব। তাহলে কিভাবে করব, দেখো। এই যে খরগোশ, খরগোশের কতগুলো করে পা আছে আর ময়ূরের কতগুলো পা আছে এটা আগে আমাকে জানতে হবে। তো আমি একটু আমার সুবিধার্থে একটু লিখে নিচ্ছি, বা তোমাদের বোঝার সুবিধার্থে। এই হলো খরগোশ আর এই হলো ময়ূর, রাইট? তো আমরা জানি যে ময়ূরের কতগুলো করে পা থাকে না, 2টি করে পা থাকে। খরগোশের কতগুলো করে পা থাকে? 4টে পা থাকে, তাই তো। আমি এই 4কে 4 লিখবো না, আমি একটু ব্রেক করে লিখলাম যে 2+2 করলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, টোটাল 200টা মাথা রয়েছে। তাহলে আমরা বলতে পারি ওই খরগোশ এবং ময়ূর মিলে 200টি রয়েছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকের কিন্তু দুটো করে পা কমন, কারণ ময়ূরেরও দুটো পা আছে, খরগোশের 4টে পা, কিন্তু দুটো করে তো কমন। তাহলে ওরা টোটাল রয়েছে 200 জন। ভালো করে বোঝো, মুখে মুখে কিভাবে করবে। ওরা টোটাল রয়েছে 200 জন, তাহলে 200 জনের যদি দুটো করে পা হয়, এখানেই কিন্তু 400টা পা হয়ে গেল। তাহলে বাকি এখনো তো পা রয়েছে, কারণ টোটাল তো 580 পা রয়েছে। তাহলে এখনো তোমার কাছে 180টি পা রয়েছে। তাহলে এই 180টি পা কার হবে? 180টি পা খরগোশের হবে। কেন? কারণ খরগোশের তো আমি দুটো করে হিসেব করছি, বাকি এখনো দুটো হিসেব হয়নি। তাহলে দুটো করে পা, 180টা পা হতে গেলে কতগুলো খরগোশ লাগবে? 90টা খরগোশ লাগবে। তাহলে এখানে আমার খরগোশ চলে এসছে 90টি, কিন্তু খরগোশ তো চাইনি, চেয়েছে তোমার কাছে ময়ূর। তাহলে টোটাল যদি 200টি হয়, তাহলে ময়ূর কতগুলো হবে? 200 - 90 = 110। 110 হচ্ছে সঠিক উত্তর। তো যাই হোক, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারোনি, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমরা এখানে ধরে নিলাম যে টোটাল 200টি রয়েছে কি, ময়ূর এবং খরগোশ মিলে। তো প্রত্যেকের তো দুটো করে পা কমন, মানে দুটো করে পা আছে, তাই না? আর টোটাল পায়ের সংখ্যা হচ্ছে 580টি, এটা হচ্ছে মোট। মোট তাহলে এই 580টির মধ্যে প্রত্যেকের যদি দুটো করে পা হয়, তাহলে 200 × 2, তাহলে 400টা পা হবে আমার এখানে। তাহলে বাকি এখনো কতগুলি পা এক্সট্রা রয়ে গেছে? 180টা। কেন রয়েছে বলো তো? কারণ তুমি খরগোশের দুটো করে পায়ের হিসেব করেছো, বাকি এই যে এখনো দুটো করে পা অতিরিক্ত রয়েছে এটার তো হিসেব করোনি। তাহলে এটার হিসেব করতে হবে। তাহলে 180টা পা এটা তোমার কাছে এক্সট্রা রয়েছে। কেন? কারণ এই যে দুটো করে পা এখন আমি হিসেব করিনি খরগোশের। তাহলে এই দুটো করে পা যদি প্রত্যেকটা খরগোশের হয় টোটাল 180টা, তাহলে কতগুলো খরগোশের প্রয়োজন? না, 90টা খরগোশের প্রয়োজন। তা আমার তো উত্তর চলে এসছে। টোটাল যদি 200টা মাথা থাকে, তার মধ্যে 90টা হচ্ছে খরগোশের মাথা। তাহলে ময়ূর কতগুলো হবে? 200 - 90 = 110। 200 থেকে তুমি মাইনাস করো 90 = 110। তাহলে এই কোশ্চেনগুলো তোমাকে মুখে মুখেই করতে হবে। কেন অ্যালিগেশন করবে, কেন এক্স ধরে করবে? এত সময় নেই। এক্সামের টাইম ম্যানেজমেন্টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা কত অল্প সময়ের মধ্যে অনেক বেশি কোশ্চেন সলভ করতে পারি, তাই না? আচ্ছা, চলো আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনও দেখো, সেম টাইপ অফ কোশ্চেন, একই কনসেপ্ট। আমরা কিভাবে করব, একটা খামারে কিছু মুরগি ও কিছু ছাগল রয়েছে। তাদের মাথার সংখ্যা দেওয়া আছে, পায়ের সংখ্যা দেওয়া আছে। তাহলে ছাগলের সংখ্যা কত? তো চলো আগে আমরা দেখে দেখে উত্তর বলার চেষ্টা করব, তারপরে আমরা কিভাবে করতে হয় আমরা একটু ম্যানুয়ালি দেখব। দেখো, মুরগির কতগুলো করে পা থাকে? মুরগির দুটো করে পা থাকে। ছাগলের কতগুলো করে পা থাকে? 4টে করে পা থাকে। তা ওরা টোটাল কতজন বা কতগুলো রয়েছে? 50টি রয়েছে। আর টোটাল পা হচ্ছে 140টি। এবার দেখো,
প্রত্যেকের কিন্তু দুটো করে পা এখানে কমন, তাহলে প্রত্যেকের যদি দুটো করে পা কমন হয়, ওরা তো টোটাল 50 জন, যেহেতু 50টা মাথা, তাহলে প্রত্যেকের দুটো করে যদি পা হয় 50 জনের 50 × 2, 50×2 = 100, তাহলে এখনো অতিরিক্ত 40টা পা পড়ে রয়েছে। এই 40টা পা কেন পড়ে থাকবে? কারণ ছাগলের আমরা দুটো করে পায়ের হিসেব করেছি, এখনো দুটো করে পা বাকি রয়েছে। তাহলে 40টা পা প্রত্যেকের দুটো করে যদি হয়, তাহলে কতগুলি ছাগলের প্রয়োজন? না 20টা ছাগলের প্রয়োজন। এর থেকে সহজ আর হতে পারে ভাই? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, যারা বুঝতে পারোনি আমি একটু লিখে দেখাচ্ছি। টোটাল হচ্ছে 50টি। এবার এই যে মুরগি আর এই হচ্ছে ছাগল। আচ্ছা, আমরা জানি যে মুরগির তো দুটো করে পা থাকে, ছাগলের 4টে, তো আমরা 2 + 2 করলাম। এবার মোট এই কোশ্চেনে পায়ের সংখ্যা হচ্ছে 140টি, তো এখানে 50টি মাথা রয়েছে, তাহলে প্রত্যেকের যদি দুটো করে কমন হয়, যে প্রত্যেকের দুটো করে তো পা রয়েছে, তাহলে 50 × 2 আমি বলতে পারি না 100। তাহলে এখনো তো 40টা পা রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ এখানে দুটো করে পা বাকি আছে ছাগলের। তাহলে দুটো করে পা যদি আমার দিতে হয়, কতগুলি ছাগল লাগবে? 20টি। এখানে তো ছাগলের সংখ্যাই চেয়েছে 20। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আমরা পরবর্তী কোশ্চেন করব। দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা অনেকেই আছো যারা সূত্র ব্যবহার করে করো। আমি তাদেরকে বলবো আজকের পর থেকে কোনো সূত্র ইউজ করার প্রয়োজন নেই, শুধুমাত্র কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু কখনোই ম্যাথে ভালো স্কোর করতে পারবে না। ম্যাথে ভালো স্কোর করতে গেলে তোমাকে একদম বেসিক থেকে ভালো করে শিখতে হবে। চলো দেখো কি বলেছে। রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কতটা কমাতে হবে? তাহলে কি বলা হয়েছে? তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? দেখো, অর্থাৎ যদি তেলের দাম আগে 100 টাকা থাকে, তাহলে এখন সেটা 125 টাকা হয়ে যাবে, এটাই তো। কিন্তু আমরা এই 100 এইভাবে ধরে করব না, আমরা এই পার্সেন্টেজ ধরেই অঙ্কটাকে সলভ করব। দেখো, তেলের দাম তো 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে লিখলাম 25। তাহলে 25 এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করতে হয় আগে আমাকে এটা দেখতে হবে। তাহলে আমরা এখানে লিখব 25/100। তাহলে আমরা একে কাটলে কিভাবে লিখতে পারি? 1/4। 1/4। তাহলে আমরা এটা বলতে পারি তো যে আগে যদি তেলের দাম 4 টাকা থাকে, এখন 1 টাকা বেড়ে সেটা কত টাকা হয়ে যাবে? না 5 টাকা হয়ে যাবে। তাহলে আমরা একটু এইভাবে লিখব। দেখো, যদি আগে আগে একটু বোঝার জন্য তো লিখতে হবে। আগে যদি তেলের দাম 4 টাকা থাকে, তাহলে এখন সেটা কত টাকা হয়ে যাবে? 5 টাকা হয়ে যাবে। এখন এই কোশ্চেনে কি বলা হয়েছে? যে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে গেলে তেলের ব্যবহার কতটা কমাতে হবে। এখন বিষয় হচ্ছে, দেখো, তুমি টাকার পরিমাণ কিন্তু একই থাকবে, তাহলে দাম বেড়ে গেছে। ধরো আগে যদি তুমি 4 লিটার তেল পেতে, দাম বেড়ে গেলে তো এখন আর 4 লিটার পাবে না। ধরো আগে 4 লিটারের দাম ছিল 100 টাকা, কিন্তু এখন দাম বেড়ে গেলে তো 4 লিটার আর 100 টাকা দিয়ে পাবে না, দাম বেড়ে গেছে। কিন্তু তুমি চেয়েছো ওই 100 টাকারই তেল ইউজ করবে, তাহলে তোমাকে ব্যবহারটা কমাতে হবে। তাহলে কিভাবে করব? দেখো, তাহলে আমরা এইভাবে করব যে এখানে আগে ধরো আমি 4 টাকা দাম ছিল, এখন 5 টাকা দাম হয়ে গেছে। আচ্ছা, এটা তো দাম, তো আমি একটু লিখি, দেখো আরও সুবিধা হবে তোমাদের বুঝতে। আগে 4 টাকা ছিল, এখন 5 টাকা হয়েছে, কারণ 1 টাকা বাড়লো। তাহলে আমি যদি কোনো রকম পরিবর্তন না করি, আগের অবস্থায় ফিরে আসতে গেলে আমাকে কিন্তু কমাতে হবে। কতটা কমাবো? এই যে 5 থেকে কমিয়ে আবার আমাকে 4-এ যদি আনতে হয়, তাহলে কতটা কমলো? 1 কমাতে হবে। না কত এর জন্য 1 কমবে? 5-এর জন্য 1 কমবে। তারা এই যে 1 কমে গেল 5-এর জন্য, তাহলে শতকরা কত কমবে? আমি এখান থেকে ক্যালকুলেশন করব। 5 দিয়ে যদি কাটি কত হয়? 5×20। তাহলে আমরা বলতে পারি 20% কমলো। এখানে আরও একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, আমরা তো এখানে বললাম দাম, দাম ধরে নিলাম আগে 4 টাকা আর এখন সেটা 5 টাকা হয়েছে। এবার দামের সাথে কোয়ান্টিটির কি সম্পর্ক? পরিমাণ। দেখো, কোনো জিনিসের দাম, আচ্ছা এটা আগে আর এটা এখন, ধরো কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, তাহলে তো তুমি পরিমাণে কম পাবে। তাহলে আমরা এখানে পরিমাণটা কত হবে? পরিমাণ, দেখো আমি এটা একটু বুঝিয়ে দিই।
ধরো আগে দাম ছিল 4 টাকা, এখন দাম হয়ে গেছে 5 টাকা, তাহলে আগের তুলনায় কিন্তু এখন তুমি কম পাবে। তাহলে কিভাবে আমরা বের করবো যে পরিমাণটা কি হবে? ধরো এটা দামের একটা রেশিও বলে দিলাম যে 4:5, তাহলে পরিমাণটা হয়ে যাবে ঠিক তার রিভার্স, ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তো এখানে এসে যাবে 5 আর এখানে এসে যাবে 4 এর রেসপেক্টে। কেন? কারণ দেখো আগে দাম ছিল 4 টাকা, তুমি পেতে ধরে নাও 5 লিটার। এখন দামটা বেড়ে গেছে, না 4 টাকা থেকে 5 টাকা হয়ে গেছে, তাহলে তো তুমি পরিমাণ কম পাবে। তাহলে আগে 5 লিটার পেতে, এখন তুমি 4 লিটার পাচ্ছ। তো এই হচ্ছে মেন বিষয়টা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপর থেকে কিভাবে করবে? তুমি এইভাবেও করতে পারো যে 25% বৃদ্ধি পেয়েছে, তাই তো? এবার এখানে একটা কনসেপ্ট দিয়ে দিই যে কত বৃদ্ধি পেলে কত কমে, এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক শেষ। আমরা এখানে দেখলাম যে 4 টাকা থেকে 1 বৃদ্ধি পেয়ে 5 হয়েছে, তাহলে আমরা এইভাবে বলবো যে একের 25% মিনস 1/4, এখানে বৃদ্ধি বলেছে তাহলে আমরা উপরের দিকে দেবো 1/4। তাহলে 1/4 যদি ইনক্রিজ হয় তাহলে কতটা ডিক্রিজ হবে আমরা পেয়েছি। আবার 5 থেকে কমে 1 কমে 4 এসছে, তাহলে কত কমলো না 1/5 কমে যাবে, এত কমাতে হবে এটা। তাহলে এখানে চেয়েছে শতকরা, তাহলে ইন্টু 100 করে দাও, ইন্টু 100 করে দাও, তাহলে কত আসবে? 5 দিয়ে যদি কাটো 5 কুড়ি 100, তাহলে আমাদের 20% হচ্ছে সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আমরা এইভাবে সপ্তাহে 3 দিন করে বুধ শুক্র রবিবার সকাল 11টা থেকে ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, এভাবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য। চলো আজ আমরা এখানেই শেষ করছি।